আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, গাজায় আরও ৯৪ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করল ইহুদিবাদী ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একদিনের হামলায় নতুন করে আরও ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এরই মধ্য দিয়ে আহত হয়েছে ২৫ শতাধিক মানুষ। গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় ৫৮,৬০০ জনে পৌঁছে গেল। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু। এরপর জানাবো, ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের শেকলে বাঁধা কুকুর বলে আখ্যায়িত খামেনির। ইসরায়েলকে এবার যুক্তরাষ্ট্রের শেকলে বাঁধা কুকুর বলে আখ্যায়িত করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই সঙ্গে নতুন করে যে কোনো ধরনের সামরিক হামলার জবাব দেওয়ার জন্য ইরান প্রস্তুত আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আজ ইরানের রাষ্ট্রোচ্চ সংবাদ মাধ্যমে প্রচারিত এক বক্তৃতায় খামেনি এসব কথা বলেন। এদিকে জোট ছাড়ল শ্বাসপাটি, সংখ্যাগরিষ্ঠতা হারালো নেতানিয়াহু সরকার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারে বড় ধরনের ধাক্কা খেয়েছে। জোটের অন্যতম প্রধান শরিক অতি অর্থোডক্স ইহুদি দল শ্বাসপাটি সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। আজ ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আবশ্যিক সামরিক সেবাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জের ধরে শ্বাসপাটি সরকার ছাড়ার সিদ্ধান্ত নেয়। এতে নেতানিয়াহু সরকার এখন সংখ্যালঘু সরকারে দাঁড়িয়েছে। যে কোনো সময় বিরোধী দল ধাক্কা দিলে নেতানিয়াহুর পতন অনিবার্য। এদিকে হামলা ঠেকাতে ব্যর্থ বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডারকে সরিয়ে দিল ইসরায়েল। ইরানের সঙ্গে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডারকে বদলি করে দিয়েছে ইসরায়েল। আজ ইদিয়ত আহারানাতের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের নিউজ। এবং সর্বশেষ জানাবো, আজ বিকালে ঢাকার সব থানার সামনে এনসিপির মানববন্ধন। গোপালগঞ্জের নেতাকর্মীদের ওপর হামলা এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা মহানগরের সব থানার সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজায় আরও ৯৪ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একের পর এক ইহুদিবাদীরা হামলা অব্যাহত রেখেছে। তারা নতুন করে সিরিয়ায়ও হামলা চালাচ্ছে। তবে জানা গেছে, ইহুদিবাদী ইসরায়েলের এই সব হামলায় নতুন করে ব্যাপক মানুষজনের ক্ষয়ক্ষতি হচ্ছে। দেখা গেছে, ইহুদিবাদী ইসরায়েলের হামলায় গাজায় নতুন করেই নিরীহ মানুষ মারা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজও এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। ইহুদিবাদী ইসরায়েলের সেনারা খুবই খারাপ করছে। তারা নতুন করে যেভাবে হত্যাযজ্ঞ শুরু করেছে, তাতে করে পুরো গাজার মানুষ একরকম, তারা সমস্ত হাল ছেড়ে দিয়েছে। এ অবস্থায় নিরীহ ফিলিস্তিনিরা কোথায় যাবে, কি করবে, তারা কোনো কিছুই খুঁজে পাচ্ছে না। কোনো মুসলিম দেশও তাদের পাশে দাঁড়াচ্ছে না। ইরান তাদের পাশে দাঁড়িয়ে ইরানের সঙ্গেও ইহুদিবাদীরা পাল্টা হামলা চালিয়ে সেই যুদ্ধ বন্ধ হয়েছে। কিন্তু এখনও গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে ইহুদিবাদীরা। গাজায় গণহত্যায়, ইহুদিবাদীদের গণহত্যায় নতুন করে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। অনেককে ত্রাণ দেওয়ার কথা বলে তারপর তাদেরকে ডেকে নিয়ে হত্যা করছে ইহুদিবাদী ইসরায়েল। অবস্থায় গাজার অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে এসে দাঁড়িয়েছে। গাজার নিরীহ ফিলিস্তিনিরা কি করবে, কোনো কিছু ভেবে উঠতে পারছে না। তবে নতুন করে আবার ইহুদিবাদীরা সিরিয়ার বিরুদ্ধে যে হামলা চালাচ্ছে, এতেও সিরিয়ার সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সিরিয়ার বর্তমান যে সরকার
সরকার প্রধান রয়েছেন আহমেদ আল সারা। তিনি দেশবাসীর উদ্দেশ্যে জ্বালাময়ী এক বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্যের পরই পুরো দেশবাসী এখন একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। নতুন করে আবারও ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সিরিয়ার যুদ্ধ এবার বেঁধেই গেল। অবস্থায় সিরিয়াবাসীও এখন গাজাবাসীর মতো অনিরাপদ। ইসরায়েলকে এবং যুক্তরাষ্ট্রের শেকলে বাঁধা কুকুর বলে আখ্যা দিলেন খামেনি। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের শেকলে বাঁধা কুকুর বলে আখ্যায়িত করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই সঙ্গে নতুন করে যে কোনো ধরনের সামরিক হামলার জবাব দেওয়ার জন্য ইরান প্রস্তুত আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আজ ইরানের রাষ্ট্রত্ব সংবাদ মাধ্যমে প্রচারিত এক বক্তৃতায় খামেনি বলেছেন, আমাদের দেশে যুক্তরাষ্ট্র ও এর শেকলে বাঁধা কুকুর ইহুদিবাদী ইসরায়েলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। এটা অত্যন্ত প্রশংসনীয়। গত মাসে ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলকে সমর্থন জানিয়ে একই সময় ইরানে 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদাইদ ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে খামেনি বলেছেন, ইরান যে ঘাঁটিতে হামলা চালিয়েছে সেটি ছিল যুক্তরাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল একটি এলাকা। সেসব এলাকায় হামলা চালিয়ে আমরা যুক্তরাষ্ট্রের দম্ভ গুড়িয়ে দিয়েছি। মধ্যপ্রাচ্যের মধ্যে কাতারের ঘাঁটি হচ্ছে সবথেকে বড় ঘাঁটি যুক্তরাষ্ট্রের, আর সেই ঘাঁটিতেই হামলা চালিয়ে সবকিছু তছনছ করে দিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের একটি মিসাইল হামলায় ধ্বংস হয়ে গেছে ইহুদিবাদীদের সমস্ত স্থাপনা, পাশাপাশি যুক্তরাষ্ট্রেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের ঘাঁটিগুলো ধ্বংস করে দিয়েছে ইরানের যোদ্ধারা। অবস্থায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয় তার জন্য নেতানিয়াহুকে সবাই দোষারোপ করতে থাকে। অবস্থায় নেতানিয়াহু কোনো কিছু উপায়ন্ত না দেখে অবশেষে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করতে তারা খুব দ্রুততার সঙ্গে কাতারের সঙ্গে আলোচনায় বসে। কাতারও অবশেষে ইরানের সঙ্গে আলোচনা করে এই যুদ্ধবিরতি প্রস্তাব চুক্তিটি সই করেছে। তা না হলে এতদিন ইহুদিবাদী ইসরায়েলকে চরম শিক্ষাই দিত ইরানের সেনাবাহিনী। আজ আয়াতুল্লাহ আলী খামেনির এক ঘোষণায় নতুন করে আবারও যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। জোট ছাড়ল শাস পার্টি, সংখ্যাগরিষ্ঠতা হারালো নেতানিয়াহু সরকার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন জোট সরকার বড় ধরনের ধাক্কা খেয়েছে। জোটের অন্যতম প্রধান শরিক অতি অর্থোডক্স ইহুদি দল শাস পার্টি সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। আজ ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আবশ্যিক সামরিক সেবাকে কেন্দ্র করে দীর্ঘদিন বিরোধের জের ধরেই শাস পার্টি সরকার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। সপ্তাহের শুরুতে আরেকটি অতি অর্থোডক্স দল জোট থেকে পদত্যাগ করে, ফলে এখন নেতানিয়াহু কার্যত একটি সংখ্যালঘু সরকার পরিচালনা করতে যাচ্ছে, যা তার প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তবে শাস পার্টি জানিয়েছে, সরকার থেকে বেরিয়ে গেলে তারা নেতানিয়াহু জোটকে আপাতত ফেলে দেবে না। দলটি বলছে তারা কিছু নির্দিষ্ট আইন প্রণয়নে সরকারের সঙ্গে জোটের সহমত হতে পারে, তবে সরকার পতনের জন্য কাজ করবে না। ইসরায়েলি সকল নাগরিকের জন্য বাধ্যতামূলক সামরিক সেবায় নিয়ম থাকলেও দীর্ঘদিন ধরে অতি অর্থোডক্স সম্প্রদায় এর বিরোধিতা করে আসছে। তারা ধর্মীয় শিক্ষা ও জীবনযাপনের কারণে সামরিক সেবা থেকে অব্যাহতি দাবি করে। এই ইস্যুতে দীর্ঘদিন ধরে সরকার ও অতি অর্থোডক্স দলগুলোর মধ্যে টানাপোড়েন চলে আসছে। শাস পার্টির জোট ত্যাগ নেতানিয়াহুর জন্য একটি বড় ধরনের ধাক্কা হলেও সরকারের পতন এখনই হচ্ছে না। তবে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে আইন প্রণয়ন ও নীতি নির্ধারণের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। অবস্থায় নেতানিয়াহু এখন থেকে কোনো সিদ্ধান্ত একাই নিতে পারবে না। তার সরকার মূলত একটি সংখ্যালঘু সরকার। বিকালে ঢাকার সব থানার সামনে এনসিপির মানববন্ধন। গোপালগঞ্জের নেতাকর্মীদের উপর হামলা এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা মহানগরের সব থানার সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার 17 জুলাই বিকাল 4টায় মহানগরের সব থানার সামনেই কর্মসূচি পালন করা হচ্ছে। এনসিপির পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। এনসিপির পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি জানানোর পাশাপাশি জানানো
জানানো হয়েছে, বুধবার দিনভর রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের ঘটনার পর গোপালগঞ্জ ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে। আর সেখানে আওয়ামী লীগের দোসরেরা যেভাবে নিরীহ শিক্ষার্থীদের উপর হামলা চালায়, সেই ঘটনার পরই শিক্ষার্থীরা এবার নড়েচড়ে বসেছে। তারা শিক্ষার্থীরা মূলত কোনো ধরনের নাশকতা ছাড়াই খুব শান্তিপূর্ণভাবে গোপালগঞ্জে তাদের কর্মসূচি পালন করছিল। সেখানে তাদের উপর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই ঘটনার পরই কালই তারা সারা দেশব্যাপী এই ধরনের কর্মসূচি ডাক দেয়। অবশেষে তাদের সেই কর্মসূচি সফল করতে আজ তাদের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী ছাড়াও বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলও মাঠে নেমেছে। বিকাল থেকেই তাদের সেই অ্যাকশন শুরু হচ্ছে। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার উদ্দেশ্যে গোপালগঞ্জ পথসভা করছিলাম, তবে সেখানে আওয়ামী দুষ্কৃতকারীরা আমাদের উপর নির্বিচারে হামলা চালানোর সিদ্ধান্ত নেয়। এই অবস্থায় প্রশাসন নীরব ভূমিকায় ছিল। প্রথম দিকে পুলিশের পক্ষ থেকে বড় ধরনের পদক্ষেপ নিলে কোনো সংঘর্ষই হতো না, সবকিছু এড়িয়ে যাওয়া যেত। তবে পুলিশের এই ধরনের গাফিলতির কারণে মূলত এনসিপির নেতৃত্ববৃন্দ এই ধরনের কর্মসূচি ডাক দিয়েছে। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে যারা আওয়ামী লীগের দোষর রয়েছে তাদেরকে খুঁজে বের করার পাশাপাশি গোপালগঞ্জের ঘটনায় যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাতে এই পদক্ষেপ গ্রহণ করেছে। অবস্থায় পুরো দেশ জুড়ে আবারও রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে যে কোনো ধরনের সংঘর্ষ হতে পারে এমন আশঙ্কা থেকে পুলিশ পুরো রাজধানীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও ফরিদপুর ও রাজবাড়ীতে আজ এনসিপির সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সেই পদযাত্রায় রাজবাড়ীতে এনসিপির নেতাকর্মীরা এবং পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও সমাবেশ করবে। সেখানে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।